বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য একদম সংস্কৃতের শেষ মুহূর্তের শেষ সাজেশন তুলে ধরছি এবং প্রশ্ন অনুসারে, অর্থাৎ কোন দাগে কোন প্রশ্ন থাকবে এমনই আলোচনা। তবে একটা শর্ত আজকে সংস্কৃতের সাজেশনে, যেটা হচ্ছে যে কটা প্রশ্ন দেওয়া হচ্ছে একদম কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, কারণ আজ এটাই কিন্তু মূল বিষয়, লাস্ট মিনিট সাজেশন। এবং ঠিক যে কটা প্রশ্ন দেওয়া হচ্ছে এর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। সে পদ্য বলো, নাটক বলো, সাহিত্য ইতিহাস বলো, ভাব সম্প্রসারণ বলো, ভাষা ভাষা বলো বা অনুচ্ছেদ রচনা, যাই বলো না কেন, প্রত্যেকটা জায়গা থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলবো এবং তার মধ্যে থেকে হুবহু তোমরা কমন পাবে। তো দেখো, আমাদের প্রথমেই স্বাভাবিকভাবে এক দাগে এমসিকিউ প্রশ্ন সব জায়গা থেকে আমাদের আসবে। নেক্সট আমাদের যেটা রয়েছে এসএকিউ কোশ্চেন, সেটাও তাই। তো নেক্সট আমাদের যে মূল বিষয়টা রয়েছে, এটার জন্য এই এমসিকিউ এসএকিউ এর জন্য একটুখানি কথা বলে রাখি। এমসিকিউ এসএকিউ এর জন্য তোমাদের সবথেকে বেস্ট সাজেশন বলতে পারো বা কমন বিষয় কোথায় পাওয়া যাবে, আমি তোমাদের একটা কথা বলে দিই। সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভ। প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভ তোমরা করো, অর্থাৎ এর আগে যে বছরগুলোতে পরীক্ষা হয়েছে সেই বছরের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো, তার সঙ্গে একটু টেস্ট পেপার বা আমরা যে কোশ্চেনের সেট দিয়েছি সেই সেটটা একটু প্র্যাকটিস করতে হবে। ওর মধ্যে থেকেই কমন পাবে, কারণ খুবই ইজি প্রশ্ন কিন্তু এই সংস্কৃতর শর্ট টাইপের প্রশ্নগুলো হয়, খুবই সহজ টাইপের প্রশ্ন। নেক্সট এবার আমরা চলে আসি আমাদের মূল যে জায়গা, সেই মূল জায়গায়। আমাদের স্বাভাবিকভাবে গদ্য থেকে আমাদের দুটো প্রশ্ন আসে, কারণ আর্যবর্ত বর্ণনাম এবং বনগতা গুহা এই দুটো আমাদের রয়েছে। এই দুটো থেকে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। তো আমি আজ তোমাদের সামনে মোট 5টি প্রশ্ন দিচ্ছি। আশা করছি যে এই 5টি প্রশ্নের ভেতরেই তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাবেই, গ্যারান্টি। এবং আশা রাখছি যে দুটোই কমন পাবে, কারণ আজকের সাজেশন ঠিক সেরকমভাবেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশ অনুসারে গ্রাম ও শহরের বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, আর্যাবর্তকে কিভাবে শিবের জটাজলের সঙ্গে তুলনা করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, বনগতা গুহা গল্প অনুসারে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। এবং 5 নম্বর প্রশ্ন, অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কি কি পেয়েছিল নিজের ভাষায় লেখো। এই যে মোট 5টা প্রশ্ন আমি গদ্য থেকে দিয়েছি, দেখো দুটো গদ্য, একটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনাম আর একটা হচ্ছে বনগতা গুহা। এই দুটো গদ্য থেকে কিন্তু মোট 5টা প্রশ্ন দিয়েছি। আমি আরও বেশি দিতে পারতাম, সে কারণে আমি দিইনি, যেহেতু লাস্ট মিনিট সাজেশন। এই 5টা প্রশ্নই পড়বে, একটা প্রশ্ন বাদ দেবে না, হুবহু কমন পাবে, গ্যারান্টি। একটা তো পাবেই পাবে এবং আশা রাখবো দুটোই কমন পাবে। নেক্সট আমরা এবার চলে আসবো পদ্মাংশ। তো আমাদের পদ্মাংশ কী কী রয়েছে, গঙ্গাস্ত্রোতম এবং শ্রীমদ্ ভগবদ্গীতা। তো একদম সহজ, এক্ষেত্রেও আমাদের তাই, দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো স্বাভাবিকভাবে কী কী, গঙ্গার মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করো, অথবা গঙ্গাস্ত্রোতম, এই গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যে এবার আসবেই, এরকম একটা ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন, কর্মযোগ পাঠ্যাংশে নামকরণের সার্থকতা অথবা বিষয়বস্তু আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও। এই যে প্রশ্ন, 3টে প্রশ্ন দিয়েছি, দেখো পদ্মাংশ থেকে কটা প্রশ্ন দিয়েছি, 3টে প্রশ্ন। পরীক্ষায় কটি প্রশ্ন আসবে, পরীক্ষায় কিন্তু দুটো প্রশ্ন আসবে, এখানে মাত্র 3টে প্রশ্ন দেওয়া রয়েছে এবং আশা করছি যে এর মধ্যে থেকেই তোমরা হুবহু কিন্তু কমন পাবে, এর বাইরে প্রশ্ন যাবে না। এবং একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে, সেই হিসেবে কিন্তু মাত্র 3টে প্রশ্ন দেয়া, কোনো প্রশ্ন বাদ না দিয়ে, পরিষ্কার কথায় কোনো প্রশ্ন বাদ না দিয়ে 3টে প্রশ্নই পড়বে। তবে এক দাগের যে প্রশ্নটা, এরকমই একটা ব্যাপার যে প্রশ্নটা কিন্তু আসবেই আসবে, এই যে এই প্রশ্নটা। ওকে, নেক্সট আমরা এবার চলে আসবো নাটকের প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটক। তো এখান দিয়ে স্বাভাবিকভাবে যে বিষয়টা, বাসন্তিক স্বপ্নম নাটকে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। তো আমি মোট 4টে প্রশ্ন দিয়েছি, কারণ যেহেতু নাটকের একটা বিষয় একটু বড় অংশ, প্রথম অঙ্ক আমাদের সিলেবাসে রয়েছে। তবুও আশা করছি যে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটাই তোমরা কমন পাবে, তবুও আরও যে 3টে আমি বলবো সে 3টেও পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম এর প্রথম 3টি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, তোমার পাঠ্যনাট্যাংশের মাধ্যমে নাট্যকার কী কী বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়। 3 নম্বর প্রশ্ন, নাটকে রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। বিশেষ করে চরিত্রগুলির মধ্যে ইন্দু শর্মার চরিত্র কিন্তু এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। প্রবল মানে এটাই আসবে আশা রাখি, এবং তার সঙ্গে প্রথম 3টি শ্লোকের ভাবার্থ, এই দুটো প্রশ্ন। 3 নম্বরে যে প্রশ্নটা দিয়েছি রাজা ও কৌমুদীর কথোপকথন, সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই 4টে প্রশ্নই তোমরা দেখে যাবে, যেহেতু আমরা একদম মানে খুবই কম প্রশ্ন শেয়ার করছি, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্ন কটা অবশ্যই পড়ে যাওয়া উচিত। নেক্সট এবার আমরা আসবো সাহিত্য ইতিহাস থেকে।
একদম কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো, কারণ সাহিত্য ইতিহাস থেকে আমাদের অনেক বিষয় কিন্তু রয়েছে, কিন্তু অনেক বিষয়ের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা একদম কমন যে বিষয়টা রয়েছে আমাদের পরীক্ষায় আসার মতো, ঠিক সেই পাঠটুকু নিয়েই আমরা আলোচনা করব। কারণ এখানে আমাদের অনেক অনেক বিষয় রয়েছে, স্বপ্নবাসব দত্তম, মৃৎশক্তিকম, অভিজ্ঞান শকুন্তলম, মুদ্রা রাক্ষস, মেঘদূতম, গীতগোবিন্দম, আর্যভট্ট, বরাহমিহির, চরক সংহিতা, শুশ্রূষ সংহিতা, অনেক কিছুই রয়েছে। তো তার মধ্যে যে প্রশ্নটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে, আমি প্রথম বলে রাখি, গীতিকাব্যরূপে মেঘদূতের অবস্থান এবার কিন্তু ভাইটাল। মেঘদূতম যেটা রয়েছে তোমাদের, সেই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর, মৃৎশক্তিকম নাটকের বৈশিষ্ট্য, যে কটা প্রশ্ন বলছি মিলিয়ে নেবে শুধু পরীক্ষার হলে। 3 নম্বর, প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত বিষয়ে আলোচনা করো। এই 4টি প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে তুলে ধরলাম, এবং আশা রাখছি এই 4টি প্রশ্নের ভিতরে 2টো প্রশ্ন তোমরা পাবে, একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এবার আসবো আমরা পরবর্তী যে বিষয়, ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণ স্বাভাবিকভাবে মাত্র কয়েকটি ভাব সম্প্রসারণ তুলে ধরবো, এবং বিগত বছরে আমি দেখেছি যে যা ভাব সম্প্রসারণ আমরা যে 5-6টা ভাব সম্প্রসারণ তোমাদের সামনে তুলে ধরি, তার ভেতর থেকে দুটোই কমন আসে। একদম যে কবার সাজেশন তুলে ধরা হয়েছে প্রত্যেকবার হয়েছে। তো আশা করি এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। সব মিলিয়ে 7টি ভারসাম্য তোমাদের সামনে তুলে ধরছি, এবং আশা করছি এর মধ্যেই তোমরা হুবহু কমন পাবে, একদম হুবহু, পুরো মিলে যাবে পরীক্ষার হলে। তো প্রথমটা হচ্ছে ততহয়ং দ্রুততরং ক্রামণ্যগরং নিবৃত্ত। দ্বিতীয়টা স্বধর্মে নিধরং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তৃতীয়টা পতিতোদ্ধারিণী জাহ্নবী গঙ্গে। 4 নম্বরটা অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্রতি পুরুষ। 5 নম্বর, দেশ ও পুণ্যত মধ্যেশ কস্যস্য ন প্রিয় ভবেত। 6 নম্বর, মম মতিরাস্তাং তব পদ কমলে। এবং 7 নম্বর, তস্মাৎ শক্ত সততং কার্যং কর্ম চরাচর। এবার আমরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ ভাব সম্প্রসারণ কিন্তু এই 7টা ভাব সম্প্রসারণ অবশ্যই করে যাবে, এর মধ্যে থেকেই পরীক্ষায় পাবে। নেক্সট 5, 6, 7, 8, 9 ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, যেখানে 15টি মার্কস থাকে। তার মধ্যে কারক বিভক্তি নির্ণয়ে 3 মার্ক, ব্যাস বাক্য সহ সমাস দুটো করতে হয় 4 মার্ক, শব্দযুগলের অর্থপার্থক্য 2 মার্ক, এক কথায় প্রকাশ 3 মার্ক, এবং পরিবেষ্টিত রূপ 3 মার্ক। এবার আসি ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব থেকে 3টি প্রশ্ন দিয়েছি, 3টি প্রশ্নের ভেতরে পরীক্ষায় তোমরা কমন পাবেই, একদম লিখে রাখো। প্রথম প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাবংশের একটি পরিচয় দাও, অথবা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্বন্ধে যা জানো লেখো। এই প্রশ্নটা হুবহু পেয়ে গেছো, এরকমই একটা ব্যাপার। তবুও নিচের যে দুটো বলবো সে দুটোও পড়ে যাবে। 2 নম্বর, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ণয় করো, এবং কেন্তুম ও শতম সম্পর্কে উদাহরণসহ এদের পরিচয় দাও, বা কেন্তুম ও শতম উদাহরণসহ আলোচনা করো বা সম্পর্কে আলোচনা করো। এই দুটো বিষয় কিন্তু টিকা আকারে রেডি করে যাবে। নেক্সট যেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা। তো অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের 3টে আসে, একটা আমাদের লিখতে হয়, তো সেই হিসাবে একটু বেশিই দিয়েছি। তবে আশা করি প্রথম যে 3টে রয়েছে, প্রথম 3টের মধ্যে তোমরা পাবে, কিন্তু সবগুলো একটু একটু করে দেখে যাবে। কী মম প্রিয় উৎসব অন্তর্জালম, প্রথমটা মম প্রিয় কবি, তারপরটা মম প্রিয় জালম অন্তর্জালম, তারপর হচ্ছে মম প্রিয় উৎসব, মম জীবনের স্মরণীয় দিনম, শারদোৎসব, স্বামী বিবেকানন্দ, গ্রন্থাগার, মহাভারতম, মম দেশ, মম প্রিয় পুস্তকম। এ কটা আমি বেশি বলেছি, কিন্তু আশা করি মম প্রিয় কবিতা সবচেয়ে ইম্পর্টেন্ট রয়েছে, মম প্রিয় উৎসব, অন্তর্জালম, ঠিক আছে, শারদোৎসবটাও খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এগুলোতে অতটা গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না, কারণ অনেকগুলোই আসে আর প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যে কারণে একটু এই যে কটা বললাম কোনোটাকে বাদ না দিয়ে রেডি করে যাবে। তবে সব মিলে যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, নিশ্চিত থাকতে পারো। শর্টের জন্য যে বুদ্ধিটুকু দিলাম সেটুকু করবে, আর ব্যাকরণের জন্য অবশ্যই একটু প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে, কারণ প্র্যাকটিস ছাড়া ব্যাকরণে কিন্তু অতটা ইজি হবে না, এটুকু পরিষ্কার বলে রাখলাম। আর যে প্রশ্নগুলো দিলাম এগুলো পড়ো, এর বাইরে প্রশ্ন যাবে না, নিশ্চিত থাকতে পারো। ধন্যবাদ।